ভিউয়ার্স, আমি মিষ্টি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন এক্ষুনি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলিতে লাইক দিয়ে শেয়ার করতে মোটেও ভুলবেন না। নীল রঙের গাড়িটা পার্লারের সামনে রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে আছে। গাড়ির সাথে হেলান দিয়ে মাসুম নামের একজন ছেলে সিগারেট টানছে। পাশেই আশরাফ নামের ছেলেটা এক দৃষ্টিতে পার্লারের দিকে তাকিয়ে আছে। সিয়াম নামের ছেলেটা পায়চারি করছে বারবার। আর অর্ক নামের ছেলেটা গাড়ির দরজা খুলে এক পা বের করে বসে আছে। রাস্তার ওপারেই এশিয়ান বিউটি পার্লার, আর তার মধ্যেই প্রবেশ করলো 4 জন মেয়ে। তাদের মধ্যেই কোনো একজন মেয়ের বিয়ে, তাই আজ তাকে কনের সাজে সাজানো হবে। মেয়েটার নাম নীলা। নীলার আজ বিয়ে, তাই পার্লারে তাকে আসতেই হতো। বেশ কিছু সময় পার্লারে নীলাকে সাজানোর পর বের করা হয়। 3 জন মেয়ে নীলাকে মাঝখানে রেখে রাস্তার কাছে আসতেই তারা খেয়াল করে একজন লোক তাদের সামনে এসে দাঁড়িয়েছে। বিকেল হয়েছে অনেকখানি আগেই, সন্ধে প্রায় নেমে এসেছে। রাস্তার নিস্তব্ধতা মিছিলকে থামিয়ে মাইকের হর্ন বাজিয়ে নীলাকে বিয়ের আহ্বানে পরিবেশ প্রস্তুত। বিয়েটা চুপি চুপি সেরে ফেলতে চাইছে সবাই। হাতে গোনা কয়েকজন লোক ছাড়া নীলার বিয়ে কেউই জানে না। কাছের বান্ধবী ও আত্মীয়রা ছাড়া নীলার বিয়ে সম্পর্কে কেউ জানতই না। নীলার মনটাও বিষণ্ণ। সে কখনো ভাবেইনি তার বিয়ে এভাবে চুপি চুপি হবে। কতই না স্বপ্ন ছিল নিজের বিয়েকে নিয়ে। নিজের বাড়ি ছেড়ে অনেক দূরে নানুর বাড়িতে নীলার বিয়ের আয়োজন করা হয়েছে, যাতে করে পাগল মস্তানটা যেন কিছুই জানতে না পারে। কিন্তু দেখো, কপালটা না কতটাই খারাপ। আর কত খারাপ হলেই এমনটা হয়। সেই পাগল মস্তানের লোকেরা ঠিক জেনেই গিয়েছে নীলার আজ বিয়ে, আর তারাই এসেছে নীলাকে তুলে নিয়ে যেতে। পার্লার থেকে বের হতেই মাসুম, সিয়াম, আশরাফুল আর অর্ক নীলাদের সামনে এসে দাঁড়ায়। সবার সামনেই নীলাকে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে চলে আসে ওরা। ঘটনাটা এত দ্রুত গতিতেই ঘটে যে নীলারা কিছুই বোঝার আগেই অর্কদের গাড়িতে তাকে তুলে নেওয়া হয়। গাড়ি চলতে থাকে। নীলা কাউকেই চিনতে পারছে না। সবার মুখেই মাস্ক পরা। নীলা নিজেকে ছাড়ানোর যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু 2 জন ছেলে নীলার দুপাশে বসে শক্ত করে ধরে রাখে। তবুও নীলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এক সময় পেছন থেকে কেউ এসে একজন রুমাল নীলার নাকের উপর চেপে ধরে। নীলার আর কিছু মনে নেই, অচেতন হয়ে পড়ে থাকে। মাসুম পকেট থেকে ফোন বের করে কল দেয় কাউকে। ভাইয়া, কাজ কমপ্লিট, আমরা আসছি। ওপাশ থেকে কোনো কথার শব্দ ভেসে আসে না। কেবল কিছু সময় ধরে মাসুম হাসির শব্দ শুনতে পায়। বেশ কিছু সময় পর গাড়ি থামায় তারা। নীলাকে একটা বদ্ধ ঘরে নিয়ে যাওয়া হয়। নীলাকে রেখে ওরা সবাই যে যার মতো করে চলে যায়। কিছু সময় পর নীলার জ্ঞান ফিরল। চোখের ভারী পাতা দুটি আলাদা করতে পারছে না সে। জীবনে এর আগেও তার বহুবার কোনো চমকে ঘুম ভেঙে গিয়েছে, কিন্তু আজকের এই ঘুম ভাঙাটা যেন একদমই অন্যরকম ওর কাছে। চারপাশে তাকায় একবার। রুমটা বেশ গোছালো। প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে সাজানো। রুমটা দেখেই বোঝা যাচ্ছে রুমটা যার সে খুব গোছানো প্রকৃতির মানুষ, আর তার রুচিবোধেরও তারিফ করতে হয়। নীলা বসে থেকে উঠে দাঁড়াতে চায়, কিন্তু দেখে হাত দুটো দড়ি দিয়ে বাঁধা, এমনকি পা দুটো শক্ত দড়ি দিয়ে বাঁধা। চারপাশে আবারও তাকাতে থাকে। দেয়াল গড়ির দিকে চোখ চলে যায় তার। সময় তখন 7টা, কিন্তু কখন যে সেই 7টা বেজে গেছে সে আন্দাজ করতে পারেনি। মনে করার চেষ্টা করে সকলের কথা। তাকে বিয়ের জন্য পার্লারে নিয়ে যাওয়া হয়। যখন বের হয় তখন কয়েকজন ছেলে এসে তাকে কিডন্যাপ করে। বিয়ের কথা মনে পড়তেই বুকটা ছ্যাঁত করে ওঠে। মনে পড়ে মেহেদির কথা। আজ নীলার
মেহেদির সাথে বিয়ে হওয়ার কথা। এতক্ষণে মেহেদির পরিবার নীলাদের অনেক কথাই শুনিয়েছে। এসব ভাবতে থাকে নীলা। ঠিক তখনই নীলা দেখতে পায় একজন ছেলে বেশ জোরে কোকাতে কোকাতে রুমের মধ্যে প্রবেশ করেছে। নীলা হাঁ করে সেদিকে তাকায়, দেখে মেহেদি ব্যথার যন্ত্রণায় কোগাচ্ছে আর ওর কপাল ফেটে রক্ত বের হচ্ছে। নীলার বুকটা ছ্যাদ করে ওঠে। মেহেদিকে সে এভাবে এখানে দেখবে নীলা একদমই আশা করেনি। নীলা দেখেও মেহেদি অবাক চোখে তাকায়, কিন্তু মাথার ব্যথায় সবকিছু যেন মেহেদির কাছে ধোঁয়াশা লাগতে শুরু করেছে। নীলা অবাক হয়েই ভাবছে এসব কি করলো আবার, কারণ নীলার বিয়ে তো তেমন কেউ জানে না। আর যার এসব করার কথা সে তো মোটেই জানে না, তাহলে কে এমন করলো? মেহেদির দিকে তাকিয়ে নীলা বলল, আপনি এখানে? মেহেদি নীলার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই মেহেদির মাথায় সজোরে লোহার রড দিয়ে কে যেন বাড়ি মেরে দেয়। মেহেদি জ্ঞান হারিয়ে পড়ে যায়। নীলা ভয়ার্ত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। এমন ঘটনার আকস্মিকতায় নীলা চুপ হয়ে যায়। দেখে একজন লোক হাতে রড, মুখে সিগারেট, কপালে রুমাল বাঁধা, চোখে স্টুডেন্ট মার্কা একটা চশমা পরে রয়েছে, আর পরনে লাল নীল চেক শার্ট, ভেতরে সাদা গেঞ্জি, কালো প্যান্ট, হাঁটুতে সেটাও ছেঁড়া, আর পায়ে কেটস। এগিয়ে আসছে নীলার দিকে, চুলগুলো উস্কো খুস্কো। নীলার ভয়ার্ত চোখ যেন আর ভয়ে চুপসে যায়, কারণ লোকটাকে নীলা খুব ভালো করেই চেনে। লোকটা নীলার সামনে 3 হাত দূরত্ব রেখে দাঁড়ায়। পেছন থেকে দুজন ছেলে এসে চেয়ার দিয়ে যায়। লোকটা নীলার সামনে বসে। ছেলে দুটো মেহেদিকে তুলে নিয়ে চলে যায়। নীলা অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে আছে। লোকটা বলে, কেমন আছো নীলা? কথাটা বলেই সিগারেট টানতে থাকে। একটানে অনেকটা কমিয়ে ফেলে সিগারেটের অংশ, তারপর ফেলে দিয়ে আবারও সিগারেট চালায়। সিগারেটের গন্ধে খক খক করে কেশে ওঠে নীলা। বিদঘুটেভাবে কাশতে শুরু করে সে। নীলার কাশি কাশি মুখের দিকে লোকটা তাকিয়ে থাকে অনেকক্ষণ। নীলা কোনো রকমে, আপনি? তার মানে এসব কিছু আপনার কাজ? আপনি আমাকে কিডন্যাপ করিয়েছেন? এত কিছুর পরেও আপনার স্বাদ মেটেনি? এখন আমার জীবনটাকে একেবারে শেষ করতে উঠে পড়ে লেগেছেন? কেন করলেন এসব? কি ক্ষতি করেছিলাম আমি? আমার জীবনটা কেন এভাবে শেষ করে দিলেন? লোকটা উচ্চস্বরে হাসে। দ্বিতীয় সিগারেট শেষ হতেই আরো একটা সিগারেট জ্বালায় লোকটা। নীলা খুব খুব করে কাশতে থাকে। লোকটা স্পষ্ট জানে নীলার খুব কষ্ট হচ্ছে, আর সেই কারণেই সে হেসে যাচ্ছে। কাশি থামানোর চেষ্টা করছে ঠিকই। লোকটা এক নাগাড়ে কথা বলার নীলার দিকে তাকিয়ে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। নীলা দড়ি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে, আর তার জন্যই সে হাত পা ছুটছে। লোকটা লোহার রড নীলার সামনে রেখে বলে, হ্যাঁ আমি। চিনতে পারছো? আবার বলি, তোমার নিলয় আমি। নীলা সামনে বসে থাকা নিলয়ের দিকে তাকায়। ডান হাতে একটা লাল ডিজাইনের রুমাল বাঁধা। নীলা জানে এই রুমাল বাঁধা স্থানে কি আছে। সেদিন সবার সামনে এই সাইকোটা ব্লেড দিয়ে ডান হাতে নীলার নাম লিখেছিল। তা দেখে নীলা কয়েকদিন ভয়ে ঘর থেকে বেরই হয়নি। এমনকি এই সাইকো নিলয় বুকেও নীলা লিখে রেখেছে ব্লেড দিয়ে। নীলা ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় হাসতে হাসতে বলে, সত্যি আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি নীলা। তোমাকে আর তোমার পরিবারকে তো অনেক বুঝিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হলো না দেখে বাধ্য হয়ে আমাকে এই কাজ করতে হলো। তবে তুমি চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি হবে না এখানে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ক্ষতি করবেন না?
আর কি বাকি আছে ক্ষতি করার বলতে পারেন? আপনার জন্য এতক্ষণে আমার বিয়েটাও ভেঙে গেছে। আর মা বাবাকেও নিশ্চয় এতক্ষণে অনেক অপমানের শিকার হতে হয়েছে। নীলা নিলয়ের মুখের দিকে তাকিয়ে ঝাড়ি দিয়েই কথাগুলো বলল। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর কয়েকবার লোহার রড দিয়ে আস্তে করে নিচের পায়ে বাড়ি মারতে থাকে। তারপর জোরে দেয়ালে ছুঁড়ে দিয়ে নীলার খুব কাছে মুখ নিয়ে এসে বলে, বিয়ে? তোমার সাথেই তো আমার বিয়ে হবে। তোমার সাথে আমার বিয়ে হওয়াটা কেবল আল্লাহ ছাড়া কেউ আটকাতে পারবে না। এই সাইকোটা যা বলে তাই করে। কিন্তু আপনি খালি সাইকো নন, একটা মস্তান। আপনার ভয়ে কেউ কোনো কথাই বলবে না। আপনি আমার থেকে দূরে থাকুন। নিলয় জোরে হাসতে থাকে। নীলা ঠিকই বলেছে, নিলয় সাইকো মাস্তান। খুন করা ওর নেশা। রক্তের তাজা গন্ধ তাকে আরও সচল রাখে। সারা রাত মদ আর সিগারেটের নেশাতে কেটে যায় তার যখনই ইচ্ছে করে সে খুন করতে বেরিয়ে যায়। অবশ্য খুনগুলো সে তার নিজের জন্য করে না, সবগুলোই করে সাকিব ভাইয়ের আদেশে। নিলয় নীলার দিকে হাসি মুখে তাকায়। কয়েকবার পাইচারি করে চেয়ারে লাথি মেরে হাঁটু ভেঙে বসে কান্না করতে লাগলো। নীলা, দয়া করে তুমি কেঁদো না। খুব কষ্ট হয় আমার তোমাকে কাঁদতে দেখলে। বিশ্বাস করো, আমি শুধু চেয়েছি তোমার বিয়েটা যেন ভেঙে যায়, আর তুমি আমি ছাড়া অন্য কারো হয়ে না যাও। এখন তুমি তোমার মতো পড়াশোনা করো, পরে আমাদের বিয়ে হবে। আর আমি তোমাকে একদম বিরক্ত করব না। তুমি যা চাও তাই আমি করব। শুধু আমাকে রেখে অন্য কাউকে বিয়ের কথা ভেবো না। তুমি শুধু আমার নীলা। আমি তোমাকে খুব ভালোবাসি। নীলা নিলয়ের কান্না দেখে চুপ হয়ে যায়। নীলা ভালো করেই জানে নিলয়ের মাথাতে সমস্যা আছে। কখন হাসে আর কখন কাঁদে নিলয় নিজেও জানে না। সবসময় ড্রাগস নিলে এমনটাই হয়, উন্মাদের মতো কথা বলতে থাকে। রেগে গেলে আর উপায় নেই কোনো। নীলা এটারই সুযোগ নিয়েছে বহুবার। তাই নীলা বলে, আমাকে মোটেও ভালোবাসেন না। নীলা, প্লিজ এটা বলো না। আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না। বিশ্বাস করি না আপনি আমাকে ভালোবাসেন। তোমাকে কতটা ভালোবাসি দেখতে চাও? দেখো। নিলয় একের পর এক প্লেট দিয়ে হাতে দাগ টানতে থাকে। লাল রক্ত যখন নিচে টপ টপ করে পড়ছে, নিলয় উচ্চস্বরে হেসে যাচ্ছে। নীলা সেদিকে তাকাতে পারছে না। ঠিক তখনই প্লেটটা কেড়ে নেয় কে যেন এসে। নিলয় পাশে ঘুরে তাকিয়ে দেখে মাসুম এসে দাঁড়িয়েছে। ভাইয়া শান্ত হও, এই নাও, এটা তোমার জন্য। মাসুম জানে নিলয়ের বিয়ার খুব পছন্দ। যখন তার মাথা ঠিক থাকে না, তখন মাসুম বিয়ার নিয়ে নিলয়কে ঠান্ডা করে। নিলয় মুচকি হেসে বিয়ারের বোতল হাতে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে বলে, আমার সামনেই তো আমার বড় নিশা বসে আছে। তাকে রেখে কি করে এসব ছোট নিশা আমাকে টানবে? নীলার নিশায় এই নীলই যে আটকে গেছে। তুই যা এখান থেকে। নীলা, তোমাকে খুব ভালোবাসি। আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই না? নিজের থেকেও বেশি। তুমি চিন্তা করো না, কালকেই আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসবো। সব ঠিক হয়ে যাবে। আমার একটা উপকার করতে পারবেন? শুধু একবার তুমি বলে দেখো। আমি এখন বাবা মার সামনে আমার এই মুখ দেখাতে পারবো না। আর না পারবো আমার জন্য তাদেরকে মানুষজন যেসব কথা বলবে সেই কথাগুলো মেনে নিতে। তাই সব থেকে ভালো হবে আপনি আমাকে মেরে ফেলুন। আমি আমার এই জীবন আর চাই না। আমি বাঁচতে চাই না। দয়া করে আমার এই উপকারটা করুন। নিলয় আবারও উচ্চস্বরে হেসে ওঠে। নিলয়ের হাসির শব্দে চারপাশ কেমন যেন বিদঘুটে শব্দে পড়ে গেছে। নীলার চোখের কোণে পানি। এটা সত্য যে নীলার নতুন জায়গাতে বিয়ে দেওয়া হচ্ছে।
খুব একটা আত্মীয় নেই সেখানে, তবে আশেপাশের মানুষ জানে নীলাকে বিয়ে দেওয়া হচ্ছে। আর নীলার পেছনে যে নিলয় পড়ে আছে এটা নতুন জায়গার কেউ জানে না। সেক্ষেত্রে সবাই নীলাকে নিয়ে বাজে কথাই বলবে। নিলয় কোনো কথা বলল না, এগিয়ে এলো নীলার কাছে। নীলার হাত পা দড়ি দিয়ে বাঁধা। নিলয় সোজা হেঁটে এসে 2 হাত দিয়ে নীলার চোখের পানি মুছে দিল। নীলার বাম হাত থেকে গড়িয়ে পড়া তাজা রক্ত নীলার ড্রেসগুলো ভিজিয়ে দিচ্ছে। নিলয় কান্না কান্না মুখে বলে, এসব তুমি কি বলছো নীলা? তোমার কিছু হলে আমি যে শেষ হয়ে যাব, তা কি তুমি জানো না? আমি সত্যি বলছি, দয়া করে আমাকে মেরে ফেলুন। নীলা আবারও কাঁদতে থাকে। নীলার দিকে তাকিয়ে থাকে নিলয় অপলক দৃষ্টিতে। কান্নারত মেয়েদের মুখটাও যে এত মায়াবী লাগে নিলয় আগে তা জানতো না। নিলয় তার মুখটা আরো কাছে নিয়ে এলো নীলার দিকে। প্লিজ এভাবে কান্না করো না। তোমার ওই কান্না আমার একদম সহ্য হয় না। তোমার ওই কান্না আমাকে উলট পালট করে রেখে দেয় নীলা। নিলয় উন্মাদের মতো কথা বলে। নীলার গালটা নিচের দিকে টেনে নিতে থাকে। নীলা চোখ নামিয়ে নেয়। নীলা এত কাছ থেকে নিলয়কে মোটেও সহ্য করতে পারছে না। নিলয় দ্রুত কথা বলতে থাকে। আমার দিকে তাকাও নীলা। না, এভাবে না, একদম আমার চোখে চোখ রেখে তাকাও। ঠিক এভাবে। আচ্ছা নীলা, মানুষের চোখটা কি কখনো মিথ্যা বলে না? তবে কেন তুমি আমার চোখ থেকে বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? যদি কখনো ভালো করে আমার এই 2 চোখ দেখতে, তবে বুঝতে পারবে আমি তোমাকে তোমার বাবা মা আর ভাইয়ের থেকে কোন অংশে কম ভালোবাসি না। এই পর্যন্ত আমি যা কিছু করেছি সব শুধু তোমাকে পাবার জন্য। আমার চোখের দিকে এভাবে তাকিয়ে তোমার কেমন লাগছে তা আমি জানি না, তবে আমি তোমার প্রেমে আরো বেশি করে মগ্ন হয়ে যাচ্ছি। নীলা নিলয়ের চোখের দিকে তাকায়। নীলা এখন ঠিক কি বলবে বুঝতে পারছে না। নীলার মনে পড়ে সেদিনের কথা, যেদিন নীলার বন্ধু রুদ্র ভুল করে নীলার হাত ধরে ফেলেছিল। আর তার ঠিক কয়েক মিনিট পরে নীলা এসে রুদ্রের আঙুল দিনে দুপুরে কেটে দিয়ে বলেছিল, এই ফুলটা কেবল আমার, তাকে ছোঁয়ার অধিকার শুধুমাত্র আমারই। তোকে প্রথমবার টাচ করতে দেখলাম, তাই আঙ্গুল কেটে দিলাম। এরপর শরীর থেকে মাথা কেটে রেখে দেবো। এরপর থেকে নীলা যতবারই বাইরে গেছে কোনো ছেলে ভুলেও ওর আশেপাশ দিয়ে যায়নি। নীলার পুরনো ছেলে বন্ধুদের নীলা ডাকলেও তারা না চেনার ভান করে দূর থেকেই চলে যায়। এর কারণ নিলয়ের মতো সাইকো একজন মাস্তান নীলার আশেপাশে কাউকে সহ্য করতে পারে না। রুদ্রকে নিয়ে পরে নীলা পুলিশের কাছে গেলেও নিলয়ের নাম শুনে পুলিশরা নিলয়দেরকেই বের করে দেয় থানা থেকে। কারণ পুলিশ বেশ ভালো মতোই জানে নিলয় খেপে গেলে সোজা উপরে, মানে সাথে সাথে সে নয় তার পরিবারকেও মেরে দেবে। কোনো রকম হাত কাঁপে না নিলয়ের। নীলা কিছু বলতে যাবে তখনই নিলয় নীলার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিয়ে বলে, কিছু বলো না নীলা, আজ আমাকে বলতে দাও। তুমি জানো নীলা, আমি কবেই থেকে তোমার ওই চোখ দুটোর প্রেমে পড়েছি। তোমার চোখে অন্যরকম একটা মায়া আছে, যা আমাকে তোমার প্রতি টানে আমি না চাইতে বেশি করে সেই মায়া জড়িয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আমি তোমাকে। কথাটা শেষ করে না নিলয়। নিলয়কে অবাক করে দিয়ে হঠাৎই নীলার ঠোঁটে কিস করে বসে। বেশ কিছু সময় নিলয় নীলার ঠোঁটে কিস করতেই থাকে। নীলা কেঁপে উঠতে থাকে। কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে থাকে নীলার। নীলাকে এই প্রথম কোনো পুরুষ এইভাবে স্পর্শ করলো। দুজনার শরীরে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হলো। নীলা জানে না এটা কি শিহরণ ছিল নাকি রাগের প্রভাব। পুরো 2 মিনিট এভাবে থাকার পর নিলয় ছেড়ে দেয়। নীলা হাঁপাতে থাকে। নিলয় মুচকি হাসে। এতক্ষণে নিলয়ের হাতে রক্ত জমাট বাঁধতে শুরু করেছে।
এদিকে নীলা নিলয়ের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। এমন কিছু হবে নীলা তার স্বপ্নেও ভাবেনি। কেমন একটা ঘোরের মধ্যে পড়ে গেল ও। একটা কিসেই এমন অনুভূতি নীলা কল্পনাও করেনি। নিলয় স্পষ্ট নীলার চোখে সেই পাগলাটে অনুভূতির রং টের পেয়ে আরো বেশি করে হাসতে লাগলো। পরক্ষণে নীলা এসব থেকে বেরিয়ে নিলয়ের দিকে রাগী চোখে বলে। নিলয়ের দিকে নীলা রাগী দৃষ্টিতেই তাকায়। নিলয় চেয়ার টেনে নীলার সামনে বসে মুচকি হাসতে থাকে। নীলা নিজেকে সামলে নিয়ে প্রায় চিৎকার করে বলে, আপনি আমাকে কিস করলেন কেন? আপনার কোনো অধিকার নেই আমাকে ছোঁয়ার। এটাই কি আপনার ভালোবাসার প্রমাণ? নিলয় কিছুক্ষণ মুচকি হেসে আবারও বসা থেকে উঠে দাঁড়ায়। পাগলা টাইপ একটা লোক নিয়ে নীলার দিকে চেয়ে থাকে। নীলা অঝরে কাঁদতে ব্যস্ত। নিলয় কাছে গিয়ে নীলার বাঁধন খুলে দেয়। আলতো করে নীলার হাত ধরে ও। নীলা ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়। নিলয় আবারও কান্না করতে থাকে। কান্না করতে করতে নিলয় বলে, তুমি বিশ্বাস করো নীলা, আমি তোমাকে ভালোবাসি। তাই তোমার কাছে যখন গিয়েছি আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তোমার ওই আকর্ষণী ঠোঁটে কখন যে হারিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। বিশ্বাস? কিসের বিশ্বাস? যে অন্যকে মারতে থামে না, কোনো মেয়ের গায়ে হাত দিতেও ছাড়ে না, কোনো অধিকার ছাড়াই যে এমন কিছু করতে পারে, তাকে কি করে বিশ্বাস করব? আপনি তো আমার সাথে জোর করে অনেক কিছুই করতে পারেন। নীলা কাঁদছে। নিলয় ওর দিকে এগিয়ে যায়। চোখের পানিগুলো মুছে দিতে নিলয় নীলার গালে হাত দিয়েই নীলা একটানে হাতটা সরিয়ে দেয়। তারপর নিজেকে আর নিয়ন্ত্রণ না করতে পেরে নিলয়ের গালে অনেকগুলো চর বসিয়ে দেয়। 1 2 3 4 পরপর আরো কয়েকটা চর নীলা নিলয়ের গালে বসিয়ে দিল। নিলয় নীলাকে আটকাতে পারত, কিন্তু সে নীলাকে থামায়নি। বরং শান্ত ছেলের মতো নীলার দেওয়া চরগুলো সে উপভোগ করলো। চর দেওয়া শেষ হয়ে গেলে নীলা ক্লান্ত হয়ে থেমে যায়। নিলয় উচ্চস্বরে হেসে ওঠে। নীলা নিলয়ের হাসি দেখে অবাক হয়। এমন পাগল ছেলে সে কোনোদিনও দেখেনি। নীলা বলে, আমি আপনাকে ভালোবাসি না, কারণটাও আপনি জানেন। আপনি এই শহরের একটা মস্তান, তাও আপনি একটা সাইকো। মানুষকে মারতেও আপনার হাত কাঁপে না। আমার জীবনটা কেন নষ্ট করছেন? আমি তোমাকে ভালোবাসি নীলা, নিজের থেকেও বেশি। কিন্তু আমি এক স্বার্থপর প্রেমিক, তাই তো তোমাকে নিজের করে পাওয়ার জন্য এত কিছু করেছি। কি করব বলো, সবাই তো এক না। সবাই চায় তার কাছের মানুষটাকে সুখে দেখতে, তা সে অন্যের কাছে গেল। আর আমি চাই তোমাকে কেবল আমার করে নিতে, তা সে তুমি না মেনে নিলেও। আমি স্বার্থহীন হতে পারি না, আর না পারি তোমাকে অন্য কারো হতে দেখতে। তাই তো তোমাকে নিজের করার জন্য এসব করেছি। দয়া করে একবার আমাকে বোঝার চেষ্টা করো। ঘৃণায় নয়, ভালোবাসার চেষ্টা করো, তবেই বুঝতে পারবে তুমি আমাকে যতটা খারাপ ভাবো আমি ততটা খারাপ না। আমি কখনোই আপনাকে ভালোবাসতে পারবো না। নিলয় চেয়ারে গিয়ে বসে সিগারেট জ্বালায়। চিৎকার দিয়ে বলে ওঠে। মাসুম সাথে সাথে মেহেদিকে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করে। নীলা মেহেদির দিকে হাঁ করে তাকায়। নিলয়ের থেকে কম স্মার্ট নয়, কিন্তু ও সব দিক দিয়ে মেহেদি একদম পারফেক্ট। শহরের নামী ব্যবসা প্রতিষ্ঠান ওদের নামেই। বাবাও এবার শহরের মেয়র হতে চলেছে। তবুও নিলয়ে এত বড় সাহস করে মেহেদিকে তুলে নিয়ে এসেছে ভাবতেই নীলা অবাক হচ্ছে। মেহেদিকে নিলয়ের সামনে রেখে মাসুম চলে যায়। মেহেদি হাঁটু মুড়ে বসে নীলার দিকে একবার তাকিয়ে নিলয়কে বলে, আমাকে ছেড়ে দাও, না হলে তোমার খুব খারাপ হবে। আর নীলাকেও আমার সাথে যেতে দাও। আজ আমাদের বিয়ে। নীলাকে প্রথম দেখেই ভালোবেসেছি। ভাবছো আমি সাধারণ একজন ব্যবসাদার। ভুল নিলয়?
তোমার মতো ছেলেকে আমি 10 মিনিটেই শেষ করতে পারি। নিলয় উচ্চস্বরে আবারও হেসে ওঠে। বসা থেকে উঠে সারা ঘর পাগলের মতো ছোটাছুটি করে আর হাসতে থাকে। একবার নিজের গালে চড় মেরে নিজেই হেসে দিয়ে মেহেদির দিকে তাকিয়ে আবার দৌড়ে এদিক সেদিক ঘুরতে থাকে। নীলা আর মেহেদি এই পাগলের পাগলামি দেখে ভয় পেয়ে চেয়ে আছে। নিলয় হাসতে হাসতে বলে, তোকে এমনিতেই মেরে দিতাম, কিন্তু তোর এই কথাগুলোর জন্য ছেড়ে দিচ্ছি। যা, চলে যা, দেখি তুই কেমন প্রিন্স, তোর রাজকুমারীকে কিভাবে আমার ক্যাক্সেল থেকে মুক্ত করতে পারিস। যা মাসুম, ওকে নিয়ে যা আমার সামান থেকে, সোজা বাসায় দিয়ে আসবি। মাসুম এসে মেহেদিকে নিয়ে চলে যায়। নীলা অবাক হয়েই এসব দেখছে। নীলা নিলয়কে আর এক মুহূর্ত সহ্য করতে পারছে না। নিলয় তাকে ভালোবাসলেও নীলা তাকে মোটেও ভালোবাসে না, আর নিলয় তা শুনবে না। সে নীলাকে তার করেই ছাড়বে। নীলা, একটু পর তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে ঘুমিয়ে নিও। কাল সকালেই তোমাকে তোমাদের বাড়িতে পৌঁছে দিব। আমি খাবো না। নিলয় নীলার সব বাঁধন মুক্ত করে দিয়ে চলে গেল। নীলা বিছনায় এসে বসে। নীলার প্রচন্ড রকম রাগ হতে শুরু করলো। সবচাইতে সে নিলয়কে ঘৃণা করে। নিলয় যে তাকে ভালোবাসে সে এটা বিশ্বাস করে না। নীলা কিছু সময় পর দরজা দিয়ে কাউকে প্রবেশ করতে দেখে। 10 কি 12 বছরের একটা মেয়ে হাতে খাবারের প্লেট নিয়ে প্রবেশ করে। নীলার দিকে তাকিয়ে মেয়েটি বলে, ভাবি, আমি রিমা। নিলয় ভাইয়া তোমার জন্য খাবার নিয়ে আসতে বলল। ভাবি? কে তোমার ভাবি? কেন, তুমি নিলয় ভাইয়ার বউ তো? তাহলে তো আমার ভাবিই হও। এই মেয়ে শোন, আমি তোমার কোনো কালেরই ভাবি না, তাই দয়া করে আমাকে ওসব ভাবি টাবি ডাকতে আসবে না। আর তোমার ভাইয়ের সাথে আমার এখনো বিয়েটা হয়নি, আর না কখনো হবে, তাই এসব বাদ দাও। হওনি তো হবে। ভাইয়া তোমাকে ভালোবাসে মানে তুমি ভাইয়ার বউ। তোমাকে ভাইয়ার থেকে কেউ সরাতে পারবে না। যখন হবে তখন দেখা যাবে। তুমি এখন যাও আমার সামনে থেকে। না, আগে খেয়ে নিতে হবে। নীলা আর কিছু বলে না। সে চুপচাপ রাগটাকে দমিয়ে রেখে খেয়ে নেয়। তাছাড়া তার কিছু করারও নেই। রিমা চলে যায়। নীলা অনেকক্ষণ পাইচারি করে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আমি না খেয়ে শুয়ে পড়েছি, ঘুম আসছে না। হঠাৎ দেখি একটা ল্যাপটপ। আমি উঠে তাড়াতাড়ি আমার এফবি আইডিতে ঢুকলাম আর মিতুকে একটা মেসেজ করলাম। সকালে ঘুম ভাঙার পর মাসুম এসে নীলাকে তার বাড়িতে রেখে আসে। নীলাকে দেখে তার মা জড়িয়ে ধরে। নীলাও তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নীলার মা বলে, তুই ঠিক আছিস তো মা? তোর কোনো ক্ষতি হয়নি তো? আমি ঠিক আছি মা, সে শুধু আমার বিয়েটাই ভাঙার জন্য এসব করেছে, আমার কোনো ক্ষতি করেনি। যাক বাঁচলাম। এদিকে মেহেদিও নিখোঁজ, কে জানে সে কোথায় আছে? মেহেদিও এখন বাড়িতে। নিলয় আমাকে আর মেহেদিকে একসাথে তুলে নিয়ে গিয়েছিল। কি বলিস সব? আচ্ছা বাদ দে, তুই ঠিক আছিস এটাই তো অনেক বড় ব্যাপার। যা ফ্রেশ হয়ে নে, খাবার দিচ্ছি। নিলয় বাড়ি থেকে বের হয়। সাথে সাথে কয়েক গাড়ি পুলিশ নীলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয়ের পেছনে অর্ক, মাসুম, আশরাফ আর সিয়াম এসে দাঁড়ায়। নিলয় একবার ঘাড়ের ব্যায়াম করে নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারের দিকে তাকায়। অর্ক, মাসুম, সিয়াম, আশরাফ সবাই জানে নিলয়ের যখন সাইকোবোধ মাথায় যাবে তখন সে এমনই করে। পাগলামো শুরু করার আগে নিলয় একদম চুপ থাকে। তাই পাশ থেকে অর্ক বলে ওঠে, কি ব্যাপার স্যার আপনারা? দেখো অর্ক, তোমাদের জন্য এমনি উপর থেকে খুব চাপ, তার উপর মেয়রের ছেলেকে তুলে এনে ভালো করনি। করেছো ঠিক আছে, কিন্তু যেভাবে পিটিয়েছো তাতে করে বেচারি বাঁচবে কিনা সন্দেহ। ওকে মেরে ফেলেনি, এটাই তো বড় কিছু। তোমাদের সবাইকেই থানাতে যেতে হবে। কেন? আহ, ওরা নয়, আমি যাব, চলুন। নিলয় পুলিশের গাড়িতে করে থানার দিকে যায়।
নিলয়ের লোকেরা সবাই খুব ভালো করেই জানে যে নিলয় 30 মিনিটের মধ্যেই আবার ফিরে আসবে। তবে তাদেরও কাজ আছে খুব। নীলা ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। ঠিক তখনই মিম, শিলা, তুন্নি হুড়মুড় করে ওর ঘরের মধ্যে প্রবেশ করে। সবাই নীলার ক্লোজ বান্ধবী। নীলাকে উড়িয়ে নিয়ে যাওয়ার সময় ওরাও সেখানে ছিল। তাই যখন নীলার মা ওদের সবাইকে নীলার ফিরে আসার খবরটা দেয়, তখনই ওরা চলে আসে। কি রে তোরা এখন? নীলার কথার কোনো জবাব ওরা দেয় না। নীলার খুব কাছের বান্ধবী মিমির দিকেও তাকায় নীলা। সবার চোখে মুখে এক প্রকার অবাকত্ব লেগে আছে। নীলা কিছু বলতে যাবে, তখনই মিমি বলে, তুই নিলয় ভাইয়াকে ভালোবাসিস, আগে আমাদের কেন বলিসনি? মানে? কিসের মানে? আমাদের সামনে তো খুব নিলয়কে ঘৃণা দেখাতি, তাহলে এখন তলে তলে এত কিছু? ওই তোরা সামনে থেকে যা। কি বলছিস? তোদের কথার কোনো কিছু আমার মাথায় ঢুকছে না। ওহ তাই, দাঁড়া। মিমি ফোন বের করে, ফেসবুকে লগ ইন করে একটা পোস্ট বের করে নীলার সামনে ফোন ধরে। নীলা পোস্টটা পড়তে থাকে। অবশেষে নীলা আমার বউ হয়ে গেল। সে আমাকে এত ভালোবাসতো জানতামই না। তারপরেই ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস আর কমেন্টে নীলার রহমান আইডি থেকে লেখা, ভালোবাসি নিলয় তোমাকে। এইসব দেখে নীলাও অবাক হয়, কারণ নীলাকে নীলা কখনোই ভালোবাসেনি, আর বাসবেও কিনা সন্দেহ আছে। তবুও এরকম একটা কিছু দেখে নীলার চোখ যে ছানা বড়া হয়ে গেল। বান্ধবীরা ঠিকই বুঝে গিয়েছে নিলয় থানাতে একটা চেয়ারে বসে আছে। অফিসার তারিন আহমেদ এর আগে নিলয়কে 5 বার লকআপে প্রবেশ করিয়েছে। প্রবেশ করানোর ঠিক 10 মিনিট, হ্যাঁ ঠিক 10 মিনিটের পরপরই ফোন আসে আর তাকে ছেড়ে দিতে হয়। আর অবাক করা বিষয় ঘটে তারিনীর কাছে, তা হলো বড় বড় অফিসাররাও নিলয়কে ধরার জন্য চাপ দেয়, আর তারিনী তখন নিলয়কে ছাড়ানোর জন্য ফোনে অর্ডার করে। এই জন্যই নিলয়কে আর ভেতরে প্রবেশ করাচ্ছে না। তারিন একবার কৌতূহলী হয়ে সিনিয়রদের কাছে জিজ্ঞেস করেছিল, যারা কেস করেছিল তারাই কেস তুলে নিতে বলে, তাই আমরাও তো নিরপরাধ কাউকে জেলে রাখতে পারি না। তারিন মনে মনে এইসব ভাবছেই। মাঝে মাঝে নিলয়ের দিকে আর চোখে তাকিয়ে দেখছে। নিলয়ের সাথে সে কোনো কথা বলে না, কারণ পাগলদের সাথে কথা বললে কখন যে রেগে কি অঘটন করে ফেলবে কে জানে। নিলয় বসে বসে একের পর এক সিগারেট টেনেই চলেছে। থানার মধ্যে সিগারেটের বিদকুটে গন্ধ চারপাশে কেমন যেন অসহ্যকর করে তুলেছে। তারিন নিলয়ের দিকে তাকিয়ে অনেক কিছুই ভাবছে। ঠিক তখনই কয়েকজন লোক থানার মধ্যে প্রবেশ করে। তারিন সেদিকে তাকিয়েই থতমত খেয়ে উঠে দাঁড়িয়ে সালাম দেয়, কারণ যিনি প্রবেশ করেছে তিনি এই শহরের মেয়র মিস্টার মাহফুজ চৌধুরী, আর তার পেছনে অনেক নেতা আর সিনিয়র পুলিশেরাও। স্যার আপনি এখানে? সে কোথায়? ওই যে। মাহফুজ চৌধুরী ঘুরে তাকায় পাশের দিকে, দেখে একটা ছেলে চোখ বন্ধ করে সিগারেট টেনে যাচ্ছে। গায়ে সাদা গেঞ্জি আর গেঞ্জির সামনে ভূতের ছবি অঙ্কন করা, কপালে রুমাল বাঁধা, চোখের ভ্রুতে রিং পরা, খোঁচা খোঁচা দাড়ি স্টাইল করে কাটা, পরনে 3/4 প্যান্ট আর সাদা কিডস। মাহফুজ রহমান জোরে হেঁটে এসে বসে থাকা নিলয়ের গেঞ্জির কলারটা ধরে। নিলয় চোখ বন্ধ থাকায় খানিকটা থতমত হয়ে যায়। চোখ খুলতেই দেখে মাহফুজ তার গেঞ্জি ধরে টানছে আর বলছে, শালা কুত্তার বাচ্চা, তোকে এখানেই মেরে রেখে দেবো। কি ভেবেছিস তুই নিজেকে? কি মনে করেছিস? হ্যাঁ তুই আমার ছেলেকে তুলে নিয়ে গেলি, তাকে পেটালি, ভেবেছিস বেঁচে যাবি? তোকে তো আমি থানাতেই মেরে রেখে দেবো, কুত্তার বাচ্চা। নিলয়ের গাল থেকে সিগারেটটা অনেকটা সময় হলো পড়ে গিয়েছে।
নিলয় মাহফুজ সাহেবের হাত ধরে আস্তে করে গেঞ্জিটা ছাড়িয়ে নেয়। তারপর এক হাত পিছিয়ে গিয়ে 3/4 প্যান্ট থেকে সিগারেট বের করে লাইটার দিয়ে আবার সিগারেট চালায়। সিগারেটে এক টান দিয়ে ঘাটটা বাঁকা করে ফুটিয়ে নেয়। মাহফুজ সাহেবের দিকে তাকিয়ে মুচকি হেসে নিলয় বলে, নিলয়ের দিকে সবাই হা হয়ে তাকিয়ে আছে। পুলিশ অফিসার তারিন ভেবেছিল নিলয় এবার আর ছাড়া পাবে না, কিন্তু নিলয়ের হাবভাব দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। সবার সামনে যখন শহরের টাকাওয়ালা মেয়র মাহফুজ সাহেব নিলয়কে এতগুলো গালি দিল, নিলয় তার কোনো প্রতিক্রিয়াই দেখায়নি। নিলয় সিগারেটে কয়েক টান দিয়ে মাহফুজ সাহেবের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, শুধু আপনার ছেলে না, এখানে সবাইকে আমি মেরে ফেলবো। শালা মা, তোকে আমি এখানেই মারবো। মাহফুজ সাহেব নিলয়ের গালে চড় বসিয়ে দেয়। নিলয়ের ওপরের ঠোঁটের কোনাটা ফেটে রক্ত বের হতে থাকে। সবাই কম বেশি মাহফুজ সাহেবকে বাধা দিতে থাকে। নিলয় মুচকি হাসতে থাকে। মাহফুজ সাহেব বলে ওঠে, দেখি তোকে কে ছাড়াই এবার, তোর ওপরে কে আছে দেখে নেব। নিলয় কারো আন্ডারে চলে না মিস্টার। নিলয়কে আটকে রাখা যায় না। কেউ আমাকে ছাড়াতে আসবে না, বরং আপনি নিজে আমাকে ছাড়াবেন। তোকে তো আমি। কথাটা শেষ করতে পারেনি মাহফুজ সাহেব। ওনার কোটের বুক পকেটে থাকা ফোনটা বেজে উঠল। উনি রিসিভও করলেন। ওপাশ থেকে বলে উঠল, স্যার, আপনার ছেলে মেহেদি হসপিটালে নেই। নেই মানে কি বলো? কয়েকজন ছেলে এসে তাকে তুলে নিয়ে গেছে। কি? নিলয় হাসতে থাকে। মাহফুজ সাহেব নিলয়ের দিকে তাকায়। উনি ঠিকই বুঝে গিয়েছে এটা কে করেছে। নিলয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বড় রকমের একটা হাই তুলে মাহফুজ সাহেবের দিকে এগিয়ে এসে বলে, নিলয় কিছু পারুক আর না পারুক, মাস্তানিটা সে বেশ পারে। আমার সাথে ঠান্ডা মাথায় খেলতে আসবেন। রাফিয়ান জগতে যত বেশি ঠান্ডা হয়ে চলবেন ততই মজা, বুঝেছেন স্যার? তোকে তো আমি দেখে। হাহা, আমাকে কতজনই না দেখে নিল, আপনিও দেখুন। আর হ্যাঁ, চটটা তোলা থাকলো। মাহফুজ সাহেবের কোটের কলার নেড়ে দিয়ে নিলয় থানা থেকে বের হতে থাকে। তারিন মাহফুজ সাহেবকে চিৎকার করে বলতে লাগলো, স্যার, ও তো চলে যাচ্ছে, আমি কি ওকে আটকাবো? মাহফুজ সাহেব কোনো কথা বলে না। নিলয়ের বসা চেয়ারটা হাতে নিয়ে জোরে আছড়ে মারে। তারপর থানা থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর মেহেদিকেও আগের জায়গাতে রেখে আসে মাসুম, অর্ক আর সিয়াম আর আশরাফেরা। নীলা কিছু বলছে না দেখে মিম বলে ওঠে, এতদিন যা শুনেছি তাই সত্যি হলো? তোদের কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে বল, কি শুনেছিস? তোরা নিলয় ভাইয়ের সম্পর্ক চলতেছিল, আর এখন তো বিয়ে করে প্রমাণ করে দিলি ঘটনা সত্যি। তুই যা ভাব দেখাতি, মনে হতো নিলয় ভাইকে তুই সহ্যই করতে পারতি না। আর এখন তো ভালোই লাগলো, তবে বিয়েতে দাওয়াতটা দিলেই পারতি। নীলা চুপ হয়ে যায়। কেন যেন মনে হচ্ছে তার সব কিছু গুলিয়ে যাচ্ছে। সে সবাইকে কোনো রকমে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে নিলয় ফিরে আসতে সবাই অনেক খুশি। নিলয় সোজা বাড়িতে এসে মাসুমকে ডাক দেয়। তোকে যে নীলার মতো করে একটা ফেক আইডি খুলে কমেন্ট করতে বলেছিলাম, সেটা করেছিস? ভাইয়া, করেছি। ওকে, যা। নীলা বিছনায় বসে কান্না করছে। নিলয় তাকে তুলে নিয়ে যাওয়াতে বিয়েটা এমনিতেই ভেঙে গেছে। তবে কেন নিলয় এমন করলো সেটা নীলা ভাবতে পারছে না। দরজা খুলে নীলার মা ভেতরে প্রবেশ করে। নীলা তাড়াতাড়ি চোখের পানি মুছে নেয়। নীলার মা বলে, মেহেদির বাবা তোর জন্য বাবাকে কল করে অনেক বাজে বাজে কথা শুনিয়েছে। সাথে এও বলেছে তুই নাকি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিস, আর মেহেদি তোর কারণেই হসপিটালে। নীলা ওর মায়ের দিকে তাকায়। কখন যে নীলার মা নিকিতা বেগম কান্না করে দিয়েছে নীলা খেয়ালই করেনি। সবকিছুর জন্য দায়ী ওই এক সাইকো নিলয়। নিকিতা বেগম আবার বলে,
এই প্রথম তোর বাবাকে এতটা অপমানের শিকার হতে হলো। নীলা কিছু বলতে গিয়েও বলতে পারে না। এদিকে নীলাকেও নিকিতা বেগম কিছু বলতে পারছে না, কারণ নীলা তো আর ইচ্ছে করে পালিয়ে যায়নি, নীলয় তো সব করেছে। আর এর আগেও নীলাকে রাস্তাঘাটে চালাতো নিলয়। সেসব নীলা বাড়িতে এসে বলতো, নিকিতা বেগম উঠে চলে যায়। নীলা আবারও কান্না করে। নিজের তো সম্মান গেছে, সাথে সাথে পরিবারেরও কোনো সম্মান আর রইল না। আর এসব কিছু হয়েছে শুধুমাত্র ওই খারাপ পাগলটার জন্য। নীলা কখনোই তাকে কোনোদিনও ক্ষমা করবে না। নীলা এক মনে কাল থেকে আজ অবধি সব কিছু ভেবে নিল। ওর বাবার অপমানটা সে সহ্য করতে পারছে না, তাই নীলা হুট করে এই সিদ্ধান্ত নিল নিজেকে সে মেরে ফেলবে। কারণ নিজের জন্যই এত কিছু হয়েছে, যদি আমি না থাকি তাহলে পরে আর এমন কিছু হবে না। নীলা বিছনা থেকে উঠে পড়ে। চুপিসারে নিকিতা বেগমের ঘরে গিয়ে অনেকগুলো ঘুমের ওষুধ নিয়ে আসে নীলা। দরজা ভেতর থেকে ভালো মতো আটকে অনেকগুলো ঘুমের ওষুধ পরপর খেয়ে নিল। বিছনায় বসে নিলয়কে কল করলো নীলা। নিলয় সিগারেট চালিয়ে কয়েক টান দিতেই ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে নীলার ফোন। অনেকটা অবাক হয়, কারণ নীলা সচরাচর নিলয়কে কখনো কল দেয়নি। নিলয় সাথে সাথেই রিসিভ করে বলে, নীলা, তুমি আমাকে ফোন দিয়েছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। জীবনের প্রথম ও শেষবারের মতো ফোন দিলাম। কি ভেবেছিলেন আমি আপনার হাতের পুতুল, যখন যেভাবে খুশি সেভাবে চালাবেন আর আমি চলবো? আমার জীবনটা শেষ করেও শান্তি হয়নি না? এখন আবার পরিবারকেও শেষ করতে উঠে পড়ে লেগেছেন। এসব কিছুর জন্য তো আমিই দায়ী, তাই না? আমি না থাকলে তো আর এসব কিছু হতো না, ভবিষ্যতেও কিছু হবে না। এসব কি বলছো তুমি? আমি তো... আপনার কোনো কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই। আমি বেঁচে থাকলেই যত ঝামেলা, মরে গেলে তো আর হবে না। আমার সুন্দর জীবনটা আপনি নষ্ট করেছেন। কত আশা ছিল, সব আজ শেষ। আপনি যা করেছেন তারপরে তো আমার আর কিছু বাকি রইল না। শুধু আপনার জন্য আজ আমার বাবাকে মানুষ কতগুলো কথা শুনিয়েছে, বলেছে আমার পুরো পরিবারই নাকি খারাপ। আর এসব কিছু তো আপনি আমার জন্য করেছেন, তাই না? আজকের পর থেকে আর আমার পরিবারকে অপমানিত হতে হবে না। সব কিছুর মূল তো আমি, তাই স্থায়ী একটা সমাধানের ব্যবস্থাও আমি নিজেই বের করেছি। যদিও একটু দেরি হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, আর দেরি হবে না। কিসব বলছো? আর এভাবে কেন কথা বলছো? কি হয়েছে তোমার? কণ্ঠ এমন কেমন লাগছে? স্থায়ী সমাধান বের করেছি, আর আমার কিছু হয়নি। এতদিন আমি ঠিক ছিলাম না, কিন্তু এখন ঠিক আছি। একটা অনুরোধ করার জন্য ফোন দিয়েছি, যদিও জানি কাজ হবে না, তবুও শেষ ইচ্ছাটা বলতে পারেন। আমার অবর্তমানে দয়া করে আমার পরিবারটাকে আর জ্বালাবেন না। মেহেদি বা তার পরিবারকেও জ্বালাবেন না। তাদেরও তো কোনো দোষ নেই, দোষ তো আমার, কারণ আমি এই পৃথিবীতে এখনো রয়েছি। কিন্তু চিন্তা করবে না, আর কিছুক্ষণ মাত্র, তারপর সব সব ঝামেলা শেষ। নিলয় বেশ উৎকণ্ঠা নিয়ে বাড়ি থেকে দৌড়ে বের হয়। সাথে মাসুম, সিয়াম আর আশরাফ আর অর্কও থাকে। নিলয় ফোনে নীলাকে উত্তেজিত হয়ে বলতে থাকে, নীলা, কি হয়েছে? তোমার কণ্ঠ এমন কেন লাগছে? আর কি সব বলছো তুমি নীলা? এ কথা বলছো কেন? নীলা, নীলা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? নীলা ফোনটা টেবিলে রেখে বিছনায় আসতেই কেমন যেন অন্ধকার হতে থাকে সব। মাথা খুব ব্যথা করতে থাকে, চোখ মেলে আর সে তাকাতে পারছে না। তারপর আর মনে নেই কিছু তার। চোখ মেলে তাকিয়ে দেখে নীলা হাসপাতালের বেডে শুয়ে আছে। চোখ খুলতেও তার কেমন যেন কষ্ট হতে থাকে। কিছু সময় নিয়ে চোখ দুটো ভালোভাবে খুলে দেখে নিলয় তার পাশে বসে কোনো একটা কাগজ দেখছে,
আর নার্সের সাথে কথা বলছে। নীলা আরো ভালো করে দেখার চেষ্টা করলো তার পরিবারের কেউ আছে কিনা, কিন্তু সে কাউকেই দেখতে পাচ্ছে না। যে লোকটার হাত থেকে নীলা মুক্তি পাবার জন্য নিজের জীবনটাই ত্যাগ করতে যাচ্ছিল, চোখ খোলার পর তাকে দেখে নীলা অনেকখানি অবাক হয়। নার্স নীলাকে চোখ মেলা অবস্থায় প্রথমে দেখলো আর খুব খুশি হয়ে বলে উঠল, ভাই দেখুন, ভাবির জ্ঞান ফিরেছে। নিলয় কাগজটা নার্সের হাতে দিয়ে প্রায় চিৎকার দিয়ে নীলার দিকে তাকায়। নীলা নিলয়ের হাবভাব দেখে অবাক চোখে তাকায়। নিলয় একবার নীলার দিকে তাকায়, আর একবার রুমের চারপাশ কেমন যেন ছোটাছুটি করতে থাকে। আবারও দৌড়ে নীলার দিকে ফিরে আসে। নার্স ও নীলা নিলয়ের এমন কাণ্ড দেখে হা হয়ে তাকিয়ে আছে। নিলয় যে পাগল তাতে কারো সন্দেহ নেই। বেশ কিছু সময় নিলয় পাগলামো আচরণ করে খুব স্বাভাবিক হয়ে নীলাকে বলে, এখন তোমার কেমন লাগছে? এই মেয়ে, তুমি এমন একটা কাজ কিভাবে করলে? তুমি অসুস্থ তাই বেঁচে গেলে, নয়তো আগে একটা ঠাস করে চর দিয়ে পরে কথা বলতাম। মরে যাওয়ার খুব শখ তোমার, তাই না? জীবনে যদি আর কোনোদিন এমন কিছু করেছো, সত্যি সত্যি সেদিন তোমাকে মেরে পরে আমি মরবো। কি ভেবেছিলে এত সহজে আমার হাত থেকে তুমি মুক্ত পাবে? ভুল। যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমাকে বেঁচেই থাকতে হবে, আর আমার মৃত্যুর পর সে অন্য কথা। বললে না তো এখন কেমন লাগছে তোমার? কি ব্যাপার, কথা বলছো না কেন? নিলয় গড়গড় করে কথাগুলো বলতে থাকে। নীলা প্রচন্ড বিরক্তি নিয়ে নিলয়ের দিকে তাকায়। নীলা কোনো প্রকার উত্তর না দিয়ে জিজ্ঞাসা করে, সিস্টার, আমার বাবা মা কেউ আসেনি? তারা কোথায়? তারা বাইরে আছে। নার্স, আগে ডাক্তার সাউন্ডকে এই সংবাদটা দিন, আর তাকে বলুন একবার এসে সব দেখতে। যদি সব ঠিক থাকে তবে বাইরে যারা আছে তাদেরকে ভিতরে নিয়ে আসবেন। আচ্ছা ভাই, আপনি ভাবির পাশে বসুন, আমি এখনই ডক্টরকে নিয়ে আসছি। নার্স চলে গেল। নিলয় সরাসরি নীলার দিকে তাকালো। নীলা সাথেই চোখ সরিয়ে নিল। নিলয় আরো কাছে সরে এসে নীলাকে দেখতে লাগলো। নীলা চোখ বন্ধ করে চুপ হয়ে শুয়ে থাকলো। কিছুক্ষণ পরই ডক্টর এসে দেখে শুনে বলে, এখন কেমন লাগছে? জি ভালো। বিয়ের একদিন না যেতে নিলয়ের ওপর কি বিষয়ে আপনার এত রাগ হলো যে রাগের বশে নিজেকেই শেষ করতে যাচ্ছিলেন? আপনি জানেন এই একদিনে আপনার স্বামী আপনার কাছ থেকে 1 মিনিটের জন্য সরেনি। পুরোটা রাত জুড়ে আপনার পাশে পায়চারি করেছে। কতবার যে আমাকে ডেকে এনে বলেছে, দেখুন না ডক্টর, ও চোখ খুলবে কখন, ভালো আছে কিনা। এত ভালোবাসে আপনার স্বামী আপনাকে। আমার স্বামী? জি, মিস্টার নিলয় যে আপনাকে কতটা ভালোবাসে তা ওনাকে দেখে বুঝেছি। আচ্ছা, পরে এসব কথা বলা যাবে, এখন রেস্ট নিন। ডক্টর, আমার বাবা মা? নার্স ওনাদের বলো এখন ভেতরে আসতে পারেন। আর নিলয় সাহেব, এবার আপনিও একটু চিন্তামুক্ত হন, এখন ভয়ের কিছুই নেই। আর চাইলে কাল বাসায় নিয়ে যেতে পারেন। নিলয় চুপ হয়ে বসে থাকে নীলার দিকে তাকিয়ে। নীলা একবার আর চোখে নিলয়ের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। ডক্টর চলে যাবে তখনই নিলয় বলে, সরি ডক্টর, তখন আপনার সাথে এইভাবে কথা বলার জন্য। আসলে আমার মাথা ঠিক ছিল না তাই। আরে এসবের দরকার নেই, আমি বুঝতে পারছি তখন আপনার মনের উপর দিয়ে কি যাচ্ছিল। তবে ওনাদিকে একটু খেয়াল রাখবেন, উনি মনে হয় কোনো বিষয়ে একটু বেশি হতাশায় ভুগছে। জি ডক্টর, ধন্যবাদ। নিলয় আর কিছু বলে না, ডক্টরের সাথে বের হয়ে যায়। নীলার মা, বাবা, বান্ধবী, নানা, নানু, অনেক আত্মীয়ই কেবিনে ঢোকে। তারপর নিলয় বের হয়ে আসতেই ফোন বেজে ওঠে। সাকিব ভাইয়ের ফোন। বলো ভাই। মেহেদির কথা মনে আছে? কেন? শুনলাম ও তোমাকে মারার জন্য লোক আর অস্ত্র জোগাড় করেছে, আর ওর বাপ আমাকে নির্বাচন করতে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে। না, ঠিক নেই। মাহবুব সাহেবকে তুমি তুলে আনতে পারবে না। সাকিব ভাই, তুমি জানো না এই নিলয় কেবল বুলেট নিয়ে খেলে না, পাগল হলেও মাইন্ড গেম খেলাটা আমার নেশা।
কিন্তু বুঝতে পারছি না তুমি কেন তোমার বোনকে আমার সাথে এইভাবে জড়িয়ে দিলে। এখন ওর সাথে ভালোবাসার অভিনয় করতে যেয়ে সত্যিকারের ভালোবেসে ফেলেছি। তাহলে বিয়ে করে নাও, আমি ব্যবস্থা করছি। নিলয় মাইন্ড গেমটা না হয় আমাকেই করতে দাও। তুমি মাইন্ড গেম খেলো মাস্তানিতে, আর আমি রাজনীতিতে। এবার না হয় সম্পর্কের সাথেই করি। নিলয় ফোনটা কেটে দেয়। দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়েও। ছোট থেকেই নিলয়কে সবাই ব্যবহার করেছে, তাকে কেউ ভালোবাসেনি। মাথাটা রাগের কারণেই বিগড়ে গিয়েছে ছোটবেলাতেই। তখন থেকেই সে ছন্ন ছাড়া, তাই অন্যের ব্যবহার্য কাজে নিলয় সবসময় এগিয়ে। আর এখানে তো সম্পর্কটাও নিলয়কে ব্যবহার করতে নিয়ে আসা হয়েছে। সাকিব ভাই জানে নিলয় একটা টপ লেভেলের মস্তান, তবুও কেন যে সে তার বোনকে এইভাবে ওর হাতে তুলে দিয়েছে সেটাই বোঝা মুশকিল হয়ে যাচ্ছে নিলয়ের। অবশ্য মনের অনুভূতিগুলো সে অনেক আগেই নেহা নামের কাউকে দিয়েছিল, তবুও নীলাকে দেখার পর কেমন যেন হয়ে যায় নিলয়। মা বাবা সবাই নীলাকে দেখতে ভেতরে প্রবেশ করে। নীলা বেডে শুয়ে দরজার দিকে মুখ করে তাকিয়ে থাকে। নিকিতা বেগম দৌড়ে নীলাকে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নীলাও কেঁদে দেয়। সবাই নীলাকে দেখে কান্না করে। কাঁদতে কাঁদতে নিকিতা বেগম বলেন, কেন আমাদের এত বড় শাস্তি দিতে যাচ্ছিলি মা? আর কিভাবে তুই এমন একটা কাজ করার চিন্তা করলি? আমাকে ক্ষমা করো মা, তখন আমি এছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। একবার ভেবে দেখেছিস তোর কিছু হলে আমাদের কি হতো? আরো অনেকটা সময় সবাই নীলাকে নানাভাবে আদর ভালোবাসা মূলক অনেক কথা বলে। এক সময় নার্স এসে সবাইকে চলে যেতে বলে, কেবল নিকিতা বেগম থেকে যান। নীলা তার মাকে বলে, মা, এই খারাপ লোকটা এখানে কিভাবে? আর ওনাকে কে বলেছে সব? উনি কেন আমার পাশে বসেছিল? মা, ডাক্তার আমার কেন বলেছিল উনি আমার স্বামী? কি হলো মা, কথা বলছো না কেন? বলো। একটু সুস্থ হ, তারপর তোকে সব বলছি। তারপর নীলার মাথায় হাত বোলাতে বোলাতে নিকিতা বেগম বলে, কাল নিলয় যখন বাসায় আসে তখন দরজা আমি খুলেছিলাম। ওকে দেখে এতটাই রাগ হয়েছিল, অনেক কথা শুনিয়েছিলাম, কিন্তু নিলয় বারবার তোর সাথে দেখা করতে চাচ্ছিল। আমি তাকে আটকাই, কিন্তু সে বারবার বলছিল আমি শুধু একবার নীলাকে দেখতে চাই, ও আসলে ঠিক নেই। আমরা কিছুতেই যখন ওর কথা শুনছিলাম না, ওকে তোর সাথে দেখা করতে দিচ্ছিলাম না, তখন সে পিস্তল বের করে তোর বাবার কপালে ধরে। তাই উপায় না দেখে আমরা সহ নিলয় তোর রুম কাছে আসি। ভিতর থেকে তোর কোনো সারা শব্দ পাচ্ছিলাম না, আর দরজাও বন্ধ। শেষমেশ নীলা দরজা ভেঙে দেখে তুই অচেতন হয়ে বিছানায় পড়ে আছিস। নিকিতা বেগম একটু থামে। নীলা চুপচাপ ওর মায়ের কথাগুলো শুনতে থাকে। নিকিতা বেগম আবার বলতে থাকে, তোকে হাসপাতালে আনার পর ডাক্তার জানায় পেশেন্টকে আনতে অনেকটা দেরি করে ফেলেছেন। হার্টবিট পালস যতদূর মনে হচ্ছে খুবই স্লো। সরি। এসব কিছু শুনলে নীলয় যেন কেমন পাগলামো শুরু করে দেয়। ডক্টরের জামার কলার ধরে মাথায় পিস্তল লাগিয়ে গুলি করতে চায়। আমরা বাধা দিই। নীলয় বারবার বলে, আমি আমার নীলাকে সুস্থ দেখতে চাই। কিভাবে তা আমি জানি না ডক্টর, আমি শুধু ওকে সুস্থ দেখতে চাই। না আপনাদের কোথাও না ভুল হচ্ছে, ও আমাকে ছেড়ে যেতে পারে না। আপনারা দয়া করে আরেকবার চেষ্টা করে দেখুন না। আমি জানি ওর কিছু হয়নি। তারপর তোর জ্ঞান ফিরল। বাকিটা তো সব জানিসই। তবে ছেলেটা এক মুহূর্তের জন্য তোর কাছ থেকে সরেনি। ছেলেটা এমনিতে সাইকো মাস্তান, তবে তোকে খুব ভালোবাসে নীলা। নীলা তার মায়ের কথা শুনে অবাক চোখে তাকায়। যে ছেলের জন্য এত কিছু হলো, মা আজ সেই ছেলের পক্ষ নিয়েই কথা বলছে। নীলা তা মানতেই পারছে না। নীলা খানিকটা খ্যাপা দৃষ্টিতেই তাকিয়ে বলল, ভালোবাসে না ছাই, আমার আজকের এই অবস্থার জন্য সে দায়ী। তোমরা এত সহজে সব ভুলে গেলে? হসপিটালেও বলেছে আমি নাকি তার বউ।
কিছুই ভুলিনি, তবে এ কথা সত্যি, ছেলেটা আসলেই তোকে খুব ভালোবাসে। এসব কথা শুনতে আমার ভালো লাগছে না মা, একটু ঘুমাতে চাই আমি। রাত তখন 2টো ছুঁই ছুঁই। আষাঢ়ের বাড়িধারায় চারপাশ যেন জনশূন্য। সাকিব সাহেব হালকা ড্রিঙ্কস করে বড় গোডাউন টাইপ একটা হল ঘরে পাইচারি করছে। মাথার উপর হলদে 100 ওয়াটের বাল্ব জলজল করছে। ঠিক তখনই শুনতে পায় কলিং বেলের শব্দ। বুকটা ধক করে ওঠে সাকিবের। পাশে থাকা অ্যাসিস্ট্যান্টকে ইশারায় দরজা খোলার জড়সড় তাগিদ দেয়। কামাল হোসেন দৌড়ে দরজা খোলে। সাকিব সাহেবও সেদিকে তাকিয়ে আছে। কালো রেইনকোট মুখে ঝোলানো অবস্থায় রাখা 5 জন ছেলে দাঁড়িয়ে আছে। সাথে আরো একজন লোক দাঁড়িয়ে আছে, তার পুরো মুখে কালো কাপড় বাঁধা। ছেলেগুলো কোনো কথা না বলে ভেতরে প্রবেশ করে। তারপর একে একে গা থেকে সবাই কোটগুলো খুলে ফেলল। সাকিব সাহেব সবাইকে চেনে। সামনেরটা নিলয়, পাশের ছেলেগুলো নিলয়েরই লোক। নিলয় গিয়ে একটা চেয়ারে বসে, তারপর অর্ককে বলে, ওকে সামনে বসা, মুখ থেকে কাপড়টা খুলে দে। অর্ক লোকটার মুখ থেকে কাপড়টা খুলে দেয়। সাকিব সাহেব অবাক চোখেই তাকিয়ে আছে সেদিকে, কারণ সব থেকে ক্ষমতাবান মেয়র হলেন মাহফুজ সাহেব। নামে মেয়র হলেও উনি আরো অনেক রকম কাজের সাথেই যুক্ত। এই জন্য পুরো শহরটা তার নাম শুনেই থমকে যায়। আর সেই মাহফুজ সাহেবকেই এরা তুলে এনেছে। ভাবতেই সাকিব ভাই কেমন যেন চুপ হয়ে যায়। ভাই, এই যে তোমার মাহফুজ সাহেব। তোরা আর সাকিব, তুই এখানে? চাচা, আপনাকে বলেছিলাম মেয়র পদটি ছেড়ে দিতে। আপনার তো বড় ব্যবসা, সেটা নিয়েই তো থাকতে পারেন। কেন শুধু শুধু রাজনীতি করেন? দেখ সাকিব, তোকে সেদিন ভালোভাবে বুঝিয়েছিলাম, কিন্তু তুই তবুও শুনলি না। তোকে পরের বার আর বুঝাবো না, সোজা। মাহফুজের কথা শুনে সাকিব জোরে হেসে দেয়। মাহফুজ সবার দিকে তাকায়। সাকিব কোমর থেকে পিস্তল বের করে মাহফুজ সাহেবের দিকে তাক করে ধরে থাকে। সাকিব নিলয়ের দিকে তাকায়। নিলয় মুচকি হেসে কোমর থেকে পিস্তল বের করে মাহফুজ সাহেবের দিকে ধরে ট্রিগারে চাপ দেয়। পরপর 2টো গুলি খুব কাছ থেকে বুকে বেধ করে ওপাশে বের হয়ে চলে যায়। মুচকি হেসে নিলয় বলে, শত্রুদের কখনো বাঁচিয়ে রাখতে নেই। যদি সে বেঁচে থাকে তবে আপনাকে হয় পিছন থেকে মারবে, না হয় সামান থেকে, তবে মারবেই। কয়েকদিন পর নীলাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। সাথে নিলয়ও আসে, কারণ নিলয় তাকে বাঁচিয়ে এখনই বাড়ির সবার কাছে ভালো ছেলে হয়ে গেছে। কিন্তু নীলা নিলয়কে একদমই সহ্য করতে পারছে না। সারাক্ষণ চোখের সামনে নিলয়কে ঘুরঘুর করতে দেখে নীলা আরো রেগে যাচ্ছে। নীলা তার মাকে বলে, মা, এই লোকটা আমাদের বাসায় কি করে? আর তাকে তোমরা কিছু বলছো না কেন? কি বলবো? মানে কি? যার জন্য আমার এই সুন্দর জীবনটাই শেষ বলা যায়, তাকেই তোমাদের কিচ্ছু বলার নেই? তোমরা কি বুঝতে পারছো না আমি এই লোকটাকে জাস্ট সহ্য করতে পারছি না? আসতে বল, ও বাসাতেই আছে। আর আজ তোর এই অবস্থার জন্য ওই তাই মানলাম, কিন্তু আজ ওর জন্যই তুই বেঁচে আছিস, এটাও জেনে রাখিস। আর একটা কথা, এখন একমাত্র ওই পারে সবকিছু ঠিক করে দিতে। মানে কি? যে আমার সবকিছু শেষ করে দিয়েছে, এমনকি যার জন্য আমার চরিত্র নিয়েও মানুষ যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, সে কিভাবে সব ঠিক করতে পারে মা? এখন ওই পারে সবকিছু ঠিক করতে, কারণ ও যদি এখন তোকে বিয়ে করে নেয় তবেই সবার মুখ বন্ধ হয়ে যাবে। ও আচ্ছা, এখন তবে বাসায় এসব চলছে। তাই তো বলি, একটা গুন্ডা কিভাবে আমার কাছে সব সময় থাকার সাহস পাচ্ছে? তার মানে তোমরা এখন তাকে সত্যি জামাই স্বীকার করে নিয়েছো? কাল ওর মা আসবে বিয়ের ব্যাপারে কথা বলতে, সব স্থির হবে। দেখ, ওই ছেলে হিসেবে খারাপ না, আর যাই করেছে তোকে ভালোবেসে করেছে। নীলা কিছু বলতে গিয়েও আর বলতে পারে না।
যাকে নীলা একদমই সহ্য করতে পারে না। একটা মাস্তান সে, কারো প্রাণের মায়া সে করে না, আর তাকেই নীলার বিয়ে করতে হবে। নীলার গায়ে কেমন যেন কাটা দিতে থাকে। যে ছেলেটা নীলার শান্তিগুলো কেড়ে নিল, তাকেই বর হিসেবে মেনে নিতে সে কখনোই পারবে না। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।